মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার অভিন্ন হৃদয় বন্ধু ডাক্তার প্রবীর কুমার দত্ত, ডাক্তার বোজেন চৌধুরী, ডক্টর অনুরাধা মুখার্জি এবং আজকে যারা আয়োজক, উপস্থিত দর্শক যারা আসছেন, প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাকে আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ করবার জন্য। আমি সরাসরি বিষয়ে চলে যাব। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবার কথা, জনস্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস। প্রাথমিকভাবেই আমি কয়েকটা কথা বলে দিতে চাই যে খাদ্যাভ্যাস, একটা ধারণা আছে মানুষের যে খাদ্যাভ্যাস প্রত্যেকের ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয় এবং এই খাদ্যাভ্যাসের উপরে স্বাস্থ্য অনেকখানি নির্ভর করে। কথাটা ভুল নয়, কিন্তু আংশিক সত্য। তার একটা বড় কারণ হচ্ছে, আপনারা আজকে থেকে নয়, আমি একটু ইতিহাস টেনেই কথা বলবো এবং আজকের দিনের পরিস্থিতি সেটাও বলবো, যে 1930-এর দশকে যখন সারা পৃথিবীতে একটা মহামন্দা এসেছিল, দ্য গ্রেট ডিপ্রেশন, সেই সময় তখন রাষ্ট্রসংঘ তৈরি হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। সেই সময় ইউনাইটেড লিগ অফ নেশনস ছিল এবং তাদের যে হেলথ অর্গানাইজেশন ছিল তাদের উপর দায়িত্ব বর্তায় যে সেই সময় একদিকে বাজারে প্রচুর খাদ্য উৎপাদন হচ্ছে, বাজার সম্পৃক্ত হয়ে গেছে অধিক খাদ্য উৎপাদনে, অন্যদিকে ভোক্তাদের, যারা ভোক্তা তাদের স্বাচ্ছন্দ্য নেই সেই খাবার কিনে খাবার। তো এই কারণ দেখার জন্য এই অর্গানাইজেশন গবেষণা করে মাঠে নেমে যে রিপোর্ট তৈরি করেছিলেন, তাতে দেখা গেছিল যে সেই সময় দাঁড়িয়ে পুঁজিবাদী রাষ্ট্রগুলোর যে আর্থসামাজিক রাষ্ট্রনীতি, তার সঙ্গে ক্ষুধার একটা সরাসরি প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। কিন্তু সেই সময় আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের চাপে এই ড্রাফটটা বদলে ফেলা হয়। ফাইনাল রিপোর্টে পুষ্টিকে, মানুষের অপুষ্টির জন্য দায়ী করা হয় ব্যক্তিগত খাদ্যাভ্যাসকে। এবং এই যে খাদ্য থেকে পুষ্টি, খাদ্য এবং পুষ্টি এই দুটোকে পৃথক করা হলো, এখান থেকে ক্ষুধার যে বাস্তব কাঠামোগত নিয়ামকগুলো, নির্ধারকগুলো, সেগুলো অস্পষ্ট করে দেবার একটা চেষ্টা করা হলো। তারপর সারা পৃথিবীতে অনেকগুলো বছর কেটেছে। গত 3টে দশকে, 90-এর দশকের পর থেকে, যখন থেকে উদার অর্থনীতি সারা পৃথিবীতে এসছে, আমরা যেমন দেখেছি স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদিকে পণ্য করা হয়েছে, লাভজনক ক্ষেত্র করা হয়েছে। একই রকম ভাবে খাদ্য এবং পুষ্টি এই বিষয়টিকেও কর্পোরেট সংস্থাগুলি এবং পুঁজিবাদ তারা চেষ্টা করেছে যে এগুলোকেও লাভের ক্ষেত্র বানিয়ে ফেলা। ফলে যেটা হয়েছে, আজকে যদি দেখেন যে সারা পৃথিবীটা দুটো ভাগে বিভক্ত, একটা উত্তর গোলার্ধে, একটা দক্ষিণ গোলার্ধে। উত্তর গোলার্ধে পড়ে ইউরোপ আমেরিকার মতো ধনী দেশগুলো, আর দক্ষিণ গোলার্ধে পড়ে লাতিন আমেরিকা, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, আমাদের দেশ, এইগুলো। যদি খেয়াল করে দেখেন যে উত্তর গোলার্ধে যে দেশগুলো, অর্থাৎ পশ্চিমের যে দেশগুলো, তাদের যে কর্পোরেট সংস্থাগুলো রয়েছে, বহুজাতিক সংস্থাগুলি, তারা নানান ধরনের খাদ্য সামগ্রী, এই যে পুরো পুষ্টি, এই যে পুষ্টি একটা বিজ্ঞান, সেই পুষ্টি বিজ্ঞানকে তারা সমাজ বিজ্ঞান থেকে ছিন্ন করে, রাজনৈতিক অর্থনীতি থেকে দূরে সরিয়ে রেখে একটা টেকনোলজি, একটা প্রযুক্তিগত বিষয় বলে তারা হাজির করাচ্ছে। আমরা জানি যে ব্যক্তির যে জৈবিক প্রয়োজন, অর্থাৎ ক্ষুধা, পুষ্টি, এগুলো ব্যক্তির জৈবিক প্রয়োজন, তার সাথে তার যে সামাজিক যোগান, এই দুটোর আন্তঃসম্পর্কের উপর নির্ভর করে আমাদের স্বাস্থ্য। এবং স্বাস্থ্যের প্রধান নিয়ামক সেটাই। এখন আলোচনার কেন্দ্রে, ডিসকোর্সের কেন্দ্রে কোনটা আসবে? ব্যক্তি মানুষ, না যে সমাজ ব্যবস্থায় আমরা বাস করি, যে সমাজ ব্যবস্থা আমাদের খাবার যোগান দেয় তারা? ওরা বলছে যে না, ব্যক্তি হচ্ছে পুষ্টি হচ্ছে ব্যক্তিগত বিষয়, আপনি খেতে পেলেন না পেলেন সেটা আপনার নিজের বিষয়। কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা কেন তা নয় সেটা যদি ব্যাখ্যা করতে হয়, তাহলে আজকে সারা পৃথিবীর এবং ভারতবর্ষের পরিস্থিতি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এফসিআইতে যা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেখানে প্রতি বছর যে পরিমাণ খাদ্যশস্য মজুত করা হয়,
এবং যতটা হচ্ছে যে পচে যায় খাবার প্রতি বছর, ধান গম, আপনারা অনেকেই জানেন যে আমরা এইসব উৎপাদনে আমরা শীর্ষে আছি, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উৎপাদক ধান গম ইত্যাদি। অনেক ক্ষেত্রে বিশেষ করে প্রাণী দুধ উৎপাদনে, প্রাণী মানে মাংস, এই যে হচ্ছে যে প্রাণীজ যে খাদ্য সেগুলো উৎপাদনে আমরা হচ্ছে পৃথিবীতে প্রথম। এবং এফসিআইতে প্রতি বছর এমনকি এই লকডাউনের সময় ইত্যাদি এই সময়েও 800-900 মেট্রিক টন করে প্রতি মাসে খাদ্য সংগ্রহ হয়েছে। আবার পাশাপাশি ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, সারা পৃথিবীর একটা সংস্থা, যদি তাদের হিসাব দেখেন পৃথিবীতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, সেটাও আমার এই ভারতবর্ষে। ক্ষুধার সূচক হাঙ্গার ইন্ডেক্স সারা পৃথিবীতে হয়েছে, আমার দেশের স্থান হচ্ছে 127, আমাদের প্রতিবেশী বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এমনকি পাকিস্তানও আমাদের চেয়ে এগিয়ে। ভারতবর্ষে ক্ষুধার্ত শিশু, বামন শিশু, অপুষ্ট শিশু, আন্ডার 5 মানে 5 বছরের অনূর্ধ্ব 5 বছরের যে শিশু যারা অপুষ্টিতে ভুগছে তাদের সংখ্যা বাড়ছে। আবার পাশাপাশি জোম্যাটো, আপনারা অনেকেই জানেন এখন অনলাইনে ফুড দেওয়ার, জোম্যাটোর যে প্রতিষ্ঠাতা মানে মালিক দীপিন্দর গোয়েল, লকডাউনের সময়টাতে তার সম্পত্তি বেড়েছে 164 গুণ। ছেলেটির বয়স 40 বছর মাত্র, আমার থেকেও জুনিয়র। 164 গুণ সম্পত্তি বেড়েছে এবং 9000 কোটি টাকার সম্পত্তি তার হচ্ছে যে এই সময়ের মধ্যে বেড়েছে। ভারতবর্ষে বিলিয়নারের সংখ্যা বেড়েছে এই সময়কালের মধ্যে। এই যে সময়টাতে আপনার ক্ষুধার্ত শিশুর সংখ্যা বেড়েছে, ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে, পরিযায়ী শ্রমিক তারা কাজ হারিয়ে বাড়িতে এসছে, তারা রেশনে খাবার পাচ্ছে না। সরকার বলেছিল দেবে, কিন্তু তাদের ডিজিটাল কার্ড, ওই পয়েন্ট অফ সেল মেশিন ইত্যাদির সঙ্গে সংযুক্ত করতে বলেছিল, তারা করতে পারেনি। তারা হচ্ছে কাজ হারিয়ে গেছে, তারা বাজারে খাবার কিনতে পারেনি। ফলে একদিকে ক্ষুধা বাড়ছে, একদিকে হচ্ছে আপনার খাদ্য প্রস্তুতকারী যে সংস্থাগুলো, যদি দেখেন সানফিস্ট, ব্রিটানিয়া, নেসলে, ডাবর ইন্ডিয়া, হিন্দুস্তান লিভার্স, মমস, যারা এইসব প্যাকেজ খাবার তৈরি করে, তাদের প্রত্যেকের শেয়ার মার্কেটে দর বাড়ছে। শেয়ার মার্কেটে যারা খোঁজ খবর রাখেন, এগুলোকে বলা হয় ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এফএমসিজি। সেই এফএমসিজি সেক্টরে সবচেয়ে বেশি রমরমা এই মুহূর্তে ভারতবর্ষে। তাহলে একদিকে হচ্ছে যে খাবার প্রস্তুতকারক সংস্থা তাদের লাভ বাড়াচ্ছে, যেটুকু তারা লস 2020 সালে করেছিল, 2021 সালে করেছিল প্রথম এবং দ্বিতীয় তরকে, সেটা 2022 এবং 23-এ সেইটা তারা দাম বাড়িয়ে পুষিয়ে নিয়েছে। আজকে আমাদের যে খাবারগুলো ছিল সস্তা সহজলভ্য আমাদের কাছে, সেই খাবারগুলো রিপ্লেস করে দিচ্ছে নানান ধরনের প্যাকেজ ফুড, টিন ফুড, এনার্জি ড্রিঙ্ক, হেলথ ড্রিঙ্ক, রেডি টু ইট ফুড। দুদিক দিয়ে তারা আমাদেরকে আচ্ছন্ন করে রাখছে। একদিক দিয়ে আচ্ছন্ন করছে কিভাবে? একদিকে হচ্ছে তারা ঝাঁ চকচকে ফুড কোর্ট বানাচ্ছে, এয়ার কন্ডিশন, শীতাতপ নিয়ন্ত্রিত, ইয়াং জেনারেশনকে সেখানে টানছে। সেখানে তারা হাই ক্যালোরি ফুড, হাই ফ্যাট ফুড, এনার্জি ড্রিঙ্ক ইত্যাদি নানা রকম পরিবেশন করছে। আর একদিকে যেহেতু কাজ নেই, সরকারি ক্ষেত্রে কাজ নেই, বেসরকারি ক্ষেত্রে যারা কর্মরত অসংগঠিত শ্রমিক শ্রেণী, তাদের খাটানো হচ্ছে দিনে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, কোনো আপার লিমিট নেই। সকালে অফিসে ঢোকার সময় আছে, বেরোনোর সময় নেই। তারা যখন ক্লান্ত হয়ে বাড়িতে ফেরে, তখন স্বামী স্ত্রী তাদের রান্না করবার হচ্ছে বাড়িতে না থাকে সময়, না থাকে এনার্জি। ফলে তাদের কাছে ফাস্ট ফুড বাড়িতে আনিয়ে খাওয়াটা হচ্ছে যে অনেক একটা বাস্তবতা। ফলে এই দুরকম ভাবে যদি দেখেন, সেটা হচ্ছে যে এই খাদ্য প্রস্তুতকারক যে সংস্থাগুলো, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, সুপার মার্কেট, পশ্চিমী দুনিয়ার যে সুপার মার্কেট, তারা হচ্ছে থাবা বসাচ্ছে আমাদের পুষ্টিতে। এবং তারা সবচেয়ে বড় কথা যে তারা আমাদের দেশগুলোর যে খাদ্য উৎপাদন, তাতে প্রভাব বিস্তার করছে এই বলে, যেটা হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। এখানে লাভ আছে, এখানে ছেলে মেয়েদের চাকরি আছে, এখানে হচ্ছে যে সুতরাং এই ফুড প্রোডাকশন এটাকে একটা ইন্ডাস্ট্রি হিসাবে দেখে। ফলে কি হচ্ছে, একটা কথা বলি, আপনারা অনেকেই জানেন আজকে চে গুয়েভারার জন্মদিন। কার্ল মার্কস, তিনি একসময় তার বিখ্যাত একটা বই আছে গুন্ডিশে, ফাউন্ডেশনস অফ দ্য ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি, সেই বইতে তিনি লিখেছেন যে আদিম মানুষ যখন ছিল, তারা যে দাঁত, নখ এবং হাত ব্যবহার করে গপ গপ করে কাঁচা মাংস গলাধকরণ করত সেই খিদে, আর আজকে
সুস্বাদু খাবার ডাইনিং টেবিলে পরিবেশন হচ্ছে, ছুরি এবং কাঁটা চামচ দিয়ে সে হচ্ছে যে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে মুখ তুলছি, আওয়াজ না করে খাচ্ছি। এই যে খিদে, এই দুটো খিদে এক নয়, খিদেরও বিবর্তন হয়েছে। অর্থাৎ খাদ্য প্রণালী যে কোনো বিষয় আমরা যখন ভোগ করি, আমাদের সামগ্রী উৎপাদন হয় এবং আমরা ভোগ করি, এই দুটো রীতি এটা হচ্ছে যে যুগে যুগে বদলায়। এবং এই যে ধরুন আপনার উৎপাদন, শুধুমাত্র প্রয়োজনীয় সামগ্রী যে উৎপাদন করছে তা নয়, ধনতন্ত্র সামগ্রীর প্রয়োজন সেটাও হচ্ছে যে তারা তৈরি করছে, পয়দা করছে। ফলে আমাদের ছোটবেলায় আমরা যেসব খাবার খেতে অভ্যস্ত ছিলাম, সেই সব খাবার ছেড়ে আমরা এখন ওরা যেটা খাবার আমাদের খাওয়াতে চাইছে সেই খাবারে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। যে খাবার আমার দেশে গরিব মানুষ খেয়ে যারা সুস্থ থাকতেন স্বাধীনতার আগে, স্বাধীনতার পরেও কয়েকটা বছর, তারা গত 3টে দশকে কি অবস্থা হয়েছে সেটা যদি কয়েকটা তথ্য দেখি তাহলে বুঝতে পারবো। ধরুন আমাদের এখানে প্রতি 5 বছর অন্তর জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা হয়, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। লাস্ট যেটা 2021 সালে জানুয়ারি মাসে যে রিপোর্ট বেরিয়েছে, পঞ্চম জাতীয় পরিবার সমীক্ষার যে ফলাফল, সেখানে যদি দেখেন তার আগের বছর আগে যেটা হয়েছিল চতুর্থ, অর্থাৎ 2015 সালে চতুর্থ সমীক্ষা থেকে পঞ্চম সমীক্ষায় ভারতবর্ষে মহিলা এবং হচ্ছে যে অ্যাডোলেসেন্ট, অর্থাৎ হচ্ছে যে 10 থেকে 19 বছর বয়সের ছেলে মেয়েদের এবং 5 বছরের নিচে শিশুদের মধ্যে রক্তাল্পতার হার বেড়েছে। কেন রক্তাল্পতার হার বেড়েছে? 22টা রাজ্যে সমীক্ষা হয়েছিল, 15টা রাজ্যে দেখা গেছে রক্তাল্পতার হার বেড়েছে এবং তার 60% বেশি। তাহলে রক্তাল্পতা সেটা কি মনে হয় যে আমাদের ডাক্তারবাবুরা আমরা কচকচ করে কয়েকটা আয়রন বড়ি, কয়েকটা নেসলের বেবি ফুড আর কয়েকটা ওই হরলিক্সের এনার্জি ড্রিঙ্ক, এই দুটো প্রেসক্রিপশনে লিখে দিলে আমার দেশের রক্তাল্পতা সেরে যাবে? আমরা দেশের স্বাধীনতার 75 বছর পালন করছি, আজাদি কা অমৃত উৎসব, আর আমার দেশের মহিলারা, আমার দেশের শিশুরা রক্তাল্পতায় ভুগছে। আমার দেশের শিশু যে বাচ্চায় যায়, যে বাচ্চা তার মিড ডে মিল খাবার কথা, মিড ডে মিলের মধ্যে দিয়ে একটা বাচ্চার 24 ঘন্টায় টোটাল যা ক্যালোরি দরকার হয় তার 1/3 পাওয়ার কথা এবং টোটাল যা প্রোটিন রিকোয়ারমেন্ট তার অর্ধেক পাওয়ার কথা। মিড ডে মিলে বরাদ্দ কত? বাজারে একটা ডিমের দাম 7 টাকা 8 টাকা, মিড ডে মিলে বরাদ্দ হচ্ছে 4 টাকা 5 টাকা, 5.5 টাকা। কখনো কখনো নির্বাচন এলে বলছে ফল দেওয়া হবে, একটা পুরো ডিম দেওয়া হবে। যে দেশে 20,000 কোটি টাকা দিয়ে সেন্ট্রাল ভিস্তা বানানো হয়, যে দেশে হাজার হাজার কোটি টাকা দিয়ে স্ট্যাচু অব ইউনিটি বানানো হয়, সেই দেশ পারে না তার ছোট ছোট শিশুদের মুখে দুবেলা অন্ন তুলে দিতে। আমাদের দেশে সম্পত্তি নেই তা নয়, আমাদের দেশে যদি দেখেন, এই যে বলছিলাম যে আমাদের প্যাকেজ খাবার রপ্তানিতে আমরা সারা পৃথিবীতে প্রথম 3-এর মধ্যে আসি এবং কত বিলিয়ন ডলার তার ব্যবসার ভলিউম, তা যদি দেখেন আপনারা অবাক হয়ে যাবেন। একদিকে দীপিন্দার, জোম্যাটোর মালিক দীপিন্দর গোয়েল্লা তাদের সম্পত্তি বাড়িয়ে চলেছে, একদিকে হচ্ছে যে আবার শিশুরা একের পর এক অপুষ্টিতে ভুগছে, বামন হচ্ছে। তাদের এই যে সরকারি পোষণ ট্র্যাকার অ্যাপ, তাতে দেখা যাচ্ছে যে একটার পর একটা আমাদের ভারতবর্ষে হচ্ছে সোমালিয়া, কঙ্গো, মাদাগাস্কার, এই 3টে দেশের পরে হচ্ছে যে বামনত্বের আমাদের হার। আফ্রিকার এই 3টে দরিদ্রতম দেশ, সেখানে যত পার্সেন্ট শিশু হচ্ছে যে বামনত্বে ভোগে, আমাদের তার চেয়েও বেশি বামনত্বে। বামনত্ব কি করে হয়? হাইট অনুযায়ী একজনের হচ্ছে যে শিশুদের পুষ্টি আমরা বলি উনপুষ্টি, অর্থাৎ হচ্ছে যে একটা সাম্প্রতিকতম যে যদি খাবারের তার অভাব হবে, পুষ্টির অভাব হয়, তাহলে তার বেশি ক্ষয় হয়। সে হচ্ছে তার উচ্চতা অনুযায়ী তার ওজন কম হয়। আর যদি দীর্ঘকালীন ধরে সে পুষ্টি থেকে বঞ্চিত হয়, তাহলে সে বামন হয়। তার বয়স অনুযায়ী যা উচ্চতা হওয়ার কথা তা হয় না, তার থেকে কম হয়, তাকে আমরা বামন বলি। মজার কথা হচ্ছে সারা পৃথিবীতে যদি দেখেন, বিশেষ করে এই দক্ষিণ গোলার্ধে, এশিয়া, লাতিন আফ্রিকা এবং সাউথ আফ্রিকার দেশ, আমাদের দেশ সহ সেই দেশগুলোতে একটা ডাবল বার্ডেন, একটা এই যে অপুষ্টির একটা দ্বৈত চিত্র দেখা যাচ্ছে, যা গত 3 দশকের ফল, তার আগে ছিল না কোথাও। একই কমিউনিটিতে এমনকি একই শরীরে অপুষ্টি একসাথে এবং স্থূলত্ব, এই দুটো একসাথে দেখা দিচ্ছে। অর্থাৎ কিনা একদিকে হচ্ছে যে তার দেখুন খাবারে, আমি অন্য একটা কথা বলি, ওই সরকার অনেক 2 টাকা কেজি চাল দিচ্ছে, কেউ বিনি পয়সায় চাল কম দিচ্ছে, বিভিন্ন রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, এইসব।
কিন্তু শুনেছেন যে হচ্ছে যে ডাল ফ্রিতে দিচ্ছে, শাকসবজি ফল ফ্রিতে দিচ্ছে, শোনেন? তো চাল ডাল খেয়ে মানুষের পেটটা হয়তো ভরে যায়, কিন্তু আমাদের শরীরের কোষগুলোতে যে ভিটামিনস লাগে, যে খনিজ পদার্থ লাগে, তামা লাগে, জিঙ্ক লাগে, অল্প পরিমাণে হলেও লাগে, যেগুলো এই শাকসবজি আর ফলমূল ছাড়া পাওয়া যায় না, সেইটাকে বলা হয় মাইক্রো হাঙ্গার। তার পেটের খিদেটা মরলো, কিন্তু তার শরীরে নানান ধরনের রোগ, এই সবগুলোর খনিজ পদার্থ এবং ভিটামিন তার অভাবজনিত বিভিন্ন রোগ তাকে হচ্ছে তার শরীরে বাসা বাঁধে। আমাদের দেশের এই যে আমরা অ্যানিমিয়া বললাম, অধিকাংশের কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, না হলে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, আর কিছু ক্ষেত্রে হচ্ছে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। এই সবগুলো আসে হচ্ছে ফলমূল শাকসবজি থেকে। মানুষকে সব বিনা পয়সায় আপনি 2 টাকা কেজি বা বিনা পয়সায় চাল দিলেন বা গম দিলেন, শুধু চালের কার্বোহাইড্রেট খেয়ে তার হয়তো পেটের খিদেটা মরলো, কিন্তু মাইক্রো হাঙ্গার তার কোষের ভিতরে যে খিদেগুলো তার থেকে গেল, অল্প পরিমাণে কপার দরকার, মলিবডেনাম দরকার, ম্যাঙ্গানিজ দরকার, কপার দরকার, তারা পাচ্ছে না। ফলে একদিকে সে কার্বোহাইড্রেট খেয়ে স্থূলতে ভুগছে, আর অন্যদিকে সে এইসব ভিটামিন ডেফিসিয়েন্সি এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিতে ভুগছে। এটাকে আমরা বলি মাইক্রো হাঙ্গার। ফলে বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছেন যে সারা পৃথিবীতে হচ্ছে যে, এবং আমাদের দেশেও যে দেশগুলোতে গণতান্ত্রিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা চালু রয়েছে, ওই কর্পোরেট সংস্থাগুলো যারা প্রত্যেকটা জীবনের প্রতিটি ক্ষেত্র আমাদের সেগুলোকে লাভের ক্ষেত্র করে তুলছে, তারাই ঠিক করে দিচ্ছে আমাদের পুষ্টি, আমাদের খাদ্যাভ্যাস, সমস্ত কিছু। এবং যদি এই খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হয়, যদি আমাদের পুষ্টি নিজেদেরকে অর্জন করতে হয়, নিরোগ থাকতে হয়, যদি স্বাস্থ্যবান হতে হয়, তাহলে শুধুমাত্র নিজের খাদ্যাভ্যাস পরিবর্তন করার চেষ্টা করলে আপনি পারবেন না, কারণ একা আমরা এদের সাথে লড়তে পারবো না, এদের অনেক বেশি শক্তিশালী এরা। নেসলে ঠিক করেছে 2025 সালের মধ্যে 5000-এর বেশি জনসংখ্যা এইসব প্রত্যেকটা গ্রামে পৌঁছে যাবে। আজকে প্রত্যন্ত গ্রামে যান, সেখানে ওষুধের দোকান পাবেন না, কিন্তু দেখবেন লাইন দিয়ে গুমটিতে হচ্ছে যে চিপস ঝুলছে, কোল্ড ড্রিঙ্কস ঝুলছে, প্যাকেজ খাবার ঝুলছে, নানান রং বেরঙের। শিশুদের আকৃষ্ট করছে, অল্প বয়সী ছেলে মেয়েদের আকৃষ্ট করছে, এবং তারা হচ্ছে যে পুষ্টিকর, সস্তায় যা পুষ্টিকর তাদের খাবার বাবা মা মুখে তুলে দিতে পারে, তার বদলে হচ্ছে বায়না করছে ওইগুলি খাবে বলে। তাদের স্লোগান হচ্ছে ক্যাচ দেম ইয়াং, একদম ছোট থেকে তাদের চিপসে আকৃষ্ট করে দেবে, ক্যাডবেরি চকোলেটে তারা হচ্ছে অ্যাডিক্টেড করে দেবে। ফলে হচ্ছে খাদ্যাভ্যাস যদি বদলাতে হয়, ব্যক্তিগত যেমন উদ্যোগ লাগবে সেগুলো আমরা আলোচনা করব নিশ্চয়ই আগামী সময়ে। ডাক্তার দত্ত আছেন, ডাক্তার চৌধুরী আছেন, ডক্টর মুখার্জি আছেন, তারাও আলোচনা করবে। আমিও সম্ভব সময় পেলে নিশ্চয়ই বলবো সেগুলো, ব্যক্তিগত খাদ্যাভ্যাস কি করবেন। কিন্তু তার থেকে বেশি বড় প্রয়োজন হচ্ছে যে এই যে এত বড় শক্তি যারা আমাদের খাদ্যাভ্যাস বদলে দিচ্ছে, অদৃশ্য শক্তি, তাদের বিরুদ্ধে লড়তে গেলে একসাথে লড়তে হবে। সমস্ত শ্রমজীবী মানুষকে, যারা খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, একসাথে আওয়াজ তুলতে হবে। এই উদার অর্থনীতির বিরুদ্ধে লড়তে হবে, কর্পোরেট হচ্ছে কালচারের বিরুদ্ধে লড়তে হবে, এবং হচ্ছে যে এই পুঁজিবাদী সিস্টেমটার বিরুদ্ধে লড়তে হবে। যদি সিস্টেম বদলাতে না পারি, তাহলে আমাদের ব্যক্তিগত খাদ্যাভ্যাস, আপনি সকালবেলা, হ্যাঁ আমরা বলছি যে হচ্ছে যে আপনি সকালবেলায় কি খাবেন, সারাদিনে কি খাবেন, আমরা বলা হচ্ছে, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলি যে সারাদিনে আপনি যা খাবার খাবেন, প্লেটের সাইজটা একটু ছোট করুন, অল্প অল্প করে খান, বারে বারে খান। কারণ আপনার যে খাবার সেটাকে যদি 4 ভাগ করেন, তার 1 ভাগ হবে কার্বোহাইড্রেট, 1 ভাগ হবে প্রোটিন, বাকি 2 ভাগ হবে ফলমূল, শাকসবজি ইত্যাদি। আমরা বলছি যে প্যাকেজ ফুড খাবেন না, প্রসেস ফুড খাবেন না, টিন ফুড খাবেন না, রিফাইন্ড খাবার খাবেন না। আপনারা ফাইবারযুক্ত খাবার খান, যত বেশি ফাইবার আছে, এবং হচ্ছে যে মানে যত রিফাইন্ড খাবার ফাইবার কম থাকে তাতে ফাইবার কন্টেন্ট, তো ফাইবার ওয়ালা খাবার এসবগুলো খাবেন। তত আপনি খাবেন তো ঠিক করলেন সকালবেলায়, কিন্তু আপনি পাবেন তার তো খাবেন। আপনি সকালবেলা বাজারে গেলে হচ্ছে যে প্যাকেজ খাবার ছাড়া এখন আর পাবেন না, রং দেওয়া সবজি ছাড়া পাবেন না। বাজার নিয়ন্ত্রণ করছে যারা, তারাই ঠিক করে দেয় আপনি কি খাবেন সকালবেলা, আপনার ব্রেকফাস্টের টেবিলে কি থাকবে, আপনার ডিনার টেবিলে কোন ডিশ থাকবে, বাজার ঠিক করে দেয়। ফলে যদি খাদ্যাভ্যাস বদলাতে হয়, নিজেকে যেমন সচেতন হতে হবে, আমি সেই আলোচনায় আসবো, আমরা প্রত্যেককে সেই পরামর্শ নিশ্চয়ই দেব। কিন্তু জনস্বাস্থ্যের দিক থেকে যদি বলবো, খাদ্যাভ্যাস বদলানোর লড়াই হবে হচ্ছে যে উদার অর্থনীতির বিরুদ্ধে লড়াই, এবং সমস্ত শ্রমজীবী মানুষকে নিয়ে এক করে যদি আমরা সেই লড়াই লড়তে না পারি, তাহলে আমাদের খাদ্যাভ্যাসও বদলাবে না দিনের শেষে, এবং আমাদের স্বাস্থ্যও আমরা ফিরে পাবো না। এইটুকু বলে আমার আলোচনা আপাতত শেষ করছি। ধন্যবাদ।